জীবন দাশের কবিতার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মানুষ, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে তিনি এমন একটি সমন্বয়ের মাধ্যমে প্রকাশ করেছেন যা একটি আরেকটির সাথে মিশে একাকার হয়ে গেছে। যেমন শালিকের ডানায় লেগে আছে সন্ধ্যার রোদ। এখানে শালিকের ডানায় কিভাবে সুন্দর রোদ লেগে থাকে, অর্থাৎ শালিক যখন বাসায় ফেরে এবং খাবার সংগ্রহ করে যখন সন্ধ্যায় বাসা ফিরে, তখন কিন্তু এই সম্ভাবনাটা দেখা যায় এবং সেটাকেই তিনি ফুটিয়ে ধরেছেন এভাবে, শালিকের ডানায় লেগে আছে সন্ধ্যার রোদ। আমরা জীবনে দেখি যে স্পর্শের স্বাদ কিন্তু বিচিত্র। সাধারণভাবে বস্তুর উষ্ণতা এবং শীতলতা নিশ্চয়ই আছে, এবং সেই উষ্ণতা এবং শীতল স্পর্শ করতে গেলে কখনো শঙ্কা লাগবে, কখনো লজ্জা লাগবে, কখনো বিনয়, ঘৃণা, এবং কখনো মানুষের সাথে আচরণে আপনি কামনা বা শিহরণের শিকার হবেন আপনার করাঙ্গুলি অর্থাৎ আঙ্গুলের স্পর্শ দ্বারা। অন্ধকারে যদি হঠাৎ একটি সাপের গায়ে হাত পড়ে অথবা কোনো যুবতীর বুকে যদি আপনার হাত পড়ে, তাহলে এই শিহরণ কিন্তু দুটো শিহরণ সম্পূর্ণ ভিন্ন। এবং একজন সফল কবি হিসেবে যদি কাউকে এই দুই শিহরণ সমভাবে উপস্থিত করতে হয় কবিতা, তাহলে কিন্তু তার ভিন্ন ধরনের প্রকৃত অভিজ্ঞতা প্রয়োজন। এবং জীবন দাশের এই যে উপলব্ধিকে প্রকাশ করার যে প্রবণতা, সেটি কিন্তু হচ্ছে অনন্য। এবং তিনি এই স্পর্শের যে বৈচিত্র্যময় উপলব্ধি, সেটাকে তিনি একটি শান্ত এবং মমতার স্নিগ্ধ শীতল স্পর্শের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং বাংলাদেশের নিস্তরঙ্গ দিঘি, ঘন বনের অন্তরাল, পুরান ঘাট যেখানে শ্যাওলা জমেছে, এবং গৃহকর্মে নিযুক্ত মাতা এবং ভগিনী, এই এই যে তার গ্রামীণ কবিতার যে চিত্র রূপময় অবস্থান, এটি তিনি বারবার প্রকাশ করেছেন। এই চিত্রময় অবস্থানটা কিভাবে প্রকাশ করেছেন তা একটু পরে আলোচনা করবো। আবার আমরা যদি আবার দেখি যে কবিতার ক্ষেত্রে তিনি কিভাবে মমতার রাজ্যটা উপস্থাপন করেছেন, যেখানে সমস্ত ধ্বনি, উপমা, অর্থের সৌষম্য, শব্দ অর্থের সৌষম্য এবং একটি চিত্ররূপ নির্মাণ করতে তিনি সক্ষম হয়েছে। লাইক অ্যাজ আমরা যদি তুলনা ধরি, তাহলে সেটা হবে এরকম যে হেনরি রুশো এবং ক্যাম্পেনডার্কের মতো ফরাসি চিত্রকার, যাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্রেশনিজম, অর্থাৎ একটি সজীবতাকে অনুপুঙ্খ এমন ভাবে উপস্থাপন করতে, একটি পাখির ঠোঁটে গান যেভাবে উচ্চারিত হয়েছে সেভাবে শব্দের মাধ্যমে কবিতায় চিত্রায়িত করা। যেমন রুশোর ছবিতে আমরা দেখি মানুষ, লতা, গাছ, নদী, হাঁস, সাপ, এটি একটি সম্মিলিত প্রাণ চেতনা একাকার হয়ে গেছে। এবং যেখানে আমরা দেখি যে শিল্পী কতগুলো রং ব্যবহার করেছেন, যেই রঙের সাথে মানুষের সাথে এবং প্রাণীর সাথে তেমন পার্থক্য নেই। রুশোর ব্যবহৃত রং হচ্ছে সবুজ, কালো, বেগুনি, হালকা এবং গোলাপি। কিন্তু একজন যখন আরেকজনকে স্পর্শ করে, তখন সেই রঙের বৈচিত্র্য একজন আরেকজনের সাথে সমন্বয় হয়ে যায়। যেমন আমরা একটা কবিতা পড়ি, যেমন আকাশ লীনা, এখানে কিভাবে প্রকৃতি মানুষের মাঝে উপস্থাপন হয়েছে আপনি দেখি। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, কি কথা তাহার সাথে তার সাথে। এই যে এতক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ। এরপর আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। অর্থাৎ একটা অযাচিত প্রেম, যেই প্রেমের কারণে সে অন্য আরেকটা ছেলের সাথে কথা বলতে আগ্রহী হয়, সেই রকম একটা অযাচিত প্রেম অযাচিত ঘাস হয়ে আসে। আর যেহেতু সে নারী, সুরঞ্জনা মৃত্তিকা, তাই সে না চাইলেও তার মাঝে আগাছার মতো ঘাস জন্মায়। এ কারণে তিনি বলেছেন আকাশের আড়ালে আকাশ, অর্থাৎ আমার প্রেমের বাইরেও আরেকটি প্রেম তাকে গ্রাস করছে। পরবর্তীতে আমরা যদি সুরঞ্জনা কবিতাটা যাই, দেখেন সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস। দেখেন কিভাবে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করছেন। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ, অর্থাৎ আকাশ লীনা কবিতায় আছি। এরপর যদি আমরা একটু দেখি যে জীবন দাশের পরিচিত্রিত বা পরিচিত যে বাংলার গ্রাম, এখানে দেখবেন আপনি একটা নির্জন আশ্রম রয়েছে। এই নির্জন আশ্রয়ে কর্মরত মানুষের কোলাহলে শুধু মধ্যযুগে কাব্যগত কিছু স্মৃতির উদ্ঘাটন রয়েছে। যেমন নিস্তঙ্গ পুকুর পাড়ের সন্ধ্যা, যে নির্জনতা সৃষ্টি করে কবিতা। মধ্যযুগের কাব্যের নায়করা যে নিস্তব্ধ পদক্ষেপে তার কবিতায় ছায়ার মতো দৃষ্টির সামনে এসে দাঁড়ায়, সেই প্রাকৃতিক সৌন্দর্য তিনি একজন চিত্রকরের মতো শব্দ দিয়ে এঁকেছেন। কিভাবে এঁকেছেন আমরা কবিতায় যাই। পৃথিবীর পথে আমি বহুদিন বাস করে হৃদয়ের নরম কাতর অনেক নিভৃত কথা জানিয়েছি। পৃথিবীতে আমি বহুদিন কাটাইছি। বনে বনে ডালপালা উড়িতেছে যেন পরিজে,
ডালপালা উড়িতেছে যেন পরি ঝিনঝিন পরির মতো উঠতেছে। কথা কয়, ধূসর সন্ধ্যায় আমি ইহাদের শরীর পর খয়ের ধানের মতো দেখিয়েছি ঝরে যাওয়া। অর্থাৎ পরি কত সুন্দর, খয়ের ধান যেমন সাদা শুভ্র, ঠিক তেমনি পরি হচ্ছে সেই ধরনের সৌন্দর্যের অধিকারী। এবং এই ধরনের সৌন্দর্য তাকে কতটুকু আকর্ষণ করেছে যে দুফোঁটা ঘামের বৃষ্টি সাদা ধুলো জলে ভিজে হয়েছে মলিন, সাদা ধুলো জলে ভিজে হয়েছে মলিন, ঘামের বৃষ্টি অর্থাৎ ঘামের চেয়েও সে সুন্দর। স্থান গন্ধে মাঠে খেতে গুবরে পোকার তুচ্ছ বুকে থেকে ক্ষীণ, অর্থাৎ তিনি তার রমণী এবং আকাঙ্ক্ষিত নারীকে অতটা সৌন্দর্যের উপমায় উপমায়িত করেছেন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। আমরা সুরঞ্জতার কবিতাটা দেখি। সুরঞ্জন, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, পৃথিবীর বয়সী তুমি এক মেয়ের মতো। অর্থাৎ পৃথিবীর একজন মা এবং পৃথিবীর বয়সী একজন মেয়ের মতোই হচ্ছে সুরঞ্জনা আছে। কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ তুমি, সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোগ দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল। অর্থাৎ আপনি সেই বৈপরীত্যমূলক সৌন্দর্য, যাতে প্রকৃত প্রেম নেই দেহ আছে, কিন্তু তারপরেও সকালবেলা ভোরের যে কল্লোল যে ধ্বনি, আমরা একটু আগে যেটা বলেছি, প্রকৃতি এবং মানুষ একাকার হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি তিনি তুলে ধরেছেন। পৃথিবীতে যে অসুবিধা বা অসহ্য যন্ত্রণা মানুষকে সর্বমুহূর্তে সচেতন করে, আমরা যেটা বলেছি জীবন দাস একাকিত্বের কবি, বিরহের কবি এবং হচ্ছে হতাশার কবি অনেকে বলে থাকেন, তার অনেক প্রমাণ রয়েছে, কিন্তু সেটা কিন্তু শৈল্পিক প্রমাণ যা অসাধারণ তিনি বলেছেন। যেমন ৮ বছর আগের একদিন কবিতাটি আমরা পড়ি, যেমন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারা। অর্থাৎ একটা লোক, একটা মানুষ কিভাবে মৃত্যু বরণ করতে পারে তিনি তার পুঙ্খানু বর্ণনা দিচ্ছেন এত সুন্দরভাবে, যেটা আমাদের অবাক করে। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ, বধূ শুয়েছিল পাশে শিশুটিও ছিল, প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায়। দেখুন আপনি, একজন মানুষ মরে গেছে ফাল্গুনের সম্ভাবনাময় রাতে, এবং পঞ্চমীর চাঁদ যখন ডুবেছে তখন তার স্বাদ হলো মরা। কেন মরলো? বধূ শুয়েছিল পাশে শিশুটিও ছিল, বাচ্চাও আছে, বধূ আছে, তো প্রেমও আছে, জ্যোৎস্না মাখা ভালোবাসাও আছে। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাক এবার, এই ঘুম চেয়েছিল বুঝি। তার মানে কি, এই সমাজ সভ্যতা তাকে এই পরিমাণ বেদনাহত করেছে যে লাশ কাটা ঘরে হলেও সে শান্তি মতো ঘুমাতে চায়, এবং এই ঘুম তার ভূত আক্রান্ত কোনো ঘুম না, ভূতের ভয় কোনো ঘুম না, সে একটি নিরাপদ তন্দ্রার মতো ঘুম চায়। যেন তার যেন তার জানালার ধারে ওটের গ্রীভার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, মানে জানালার ধারে নিস্তব্ধতা এসে তাকে যেন ঘুম পাড়াতে চাচ্ছে, এই ধরনের শান্তি সে চাচ্ছে। এই এক অসাধারণ উপস্থাপনা, প্রকৃতি মাটি মানুষ একাকার হয়ে গেছে, এবং গ্রামের রাত্রির নির্জনতায় জীবনের যে অচল স্তব্ধতা তার তিনি ছবি এঁকেছেন। এটাকে আমরা যদি বলি যে ডিসপেয়ারিং ফাইন্ডিং অফ কোহারেন্ট প্যাটার্ন, অর্থাৎ আধুনিক জীবনের বিশৃঙ্খলার ভেতর তিনি সুসংগত অর্থের সন্ধান না পেয়ে বিভ্রান্ত এবং দুর্বোধ্য নিসঙ্গতার মধ্যে তিনি নিজেকে আশ্রয় নিয়েছেন।